আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রাণীবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা পঞ্চম অধ্যায় শোষণ ও শ্বাসক্রিয়া নিয়ে। এই পুরো ক্লাস জুড়ে আমরা মূলত এই শোষণের ফলে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় ঘটে, এই দুইটি গ্যাস রক্তের সাথে মিশে কিভাবে পরিবাহিত হয় এটা নিয়ে কথা বলবো। তার মানে আজকের আলোচনা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। তো আমরা প্রথমে একটু জেনে আসি যে প্রশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা নিলাম, এই অক্সিজেনটা তার মানে এই নাসিকা রন্ধ্র দিয়ে আমরা অক্সিজেনটা নিলাম। এরপরে অক্সিজেনটা নাসিকা গহ্বর, গলবিল হয়ে, শ্বাসনালী হয়ে দুইটা ব্রঙ্কাস দিয়ে ফুসফুসে প্রবেশ করলো। এর সর্বশেষ গন্তব্য এখানে এই অক্সিজেনটা ফুসফুসের ক্ষেত্রে অ্যালভিওলাসে গিয়ে জমা হবে। তাহলে এই অক্সিজেনটা দুই ফুসফুসের অ্যালভিওলাসে গিয়ে জমা হলো। এবার আমরা দেখব ফুসফুসের এই অংশটা মনে করি অ্যালভিওলাস, এবং এই অক্সিজেনটা এখনো অ্যালভিওলাসের মধ্যে আছে। এখানে এই অক্সিজেনটাকে রক্তের সাথে মিশতে হলে এই ফুসফুসে যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীতে এই অক্সিজেনটাকে যাওয়া লাগবে। তার মানে আমরা যদি ফুসফুসের রক্তনালী চিন্তা করি, তাহলে দেখা যায় যে আমাদের এই অ্যালভিওলাসে অক্সিজেন জমা হতে হতে এই অক্সিজেনের চাপটা প্রচুর বেশি থাকে। এখানে বলা হয়ে থাকে অ্যালভিওলাসে অক্সিজেন চাপ প্রায় 107 মিলিমিটার এইচজি হয়ে থাকে, আর এই রক্তনালীতে এই অক্সিজেনের চাপ মাত্র 40 মিলিমিটার এইচজি এইটা থাকে। ফলে এখানে একটা ব্যাপন চাপ পার্থক্য সৃষ্টি হচ্ছে। এখানে এই ব্যাপন চাপের পার্থক্যের কারণে এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে অক্সিজেন চলে আসবে। তার মানে এই ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনটা অ্যালভিওলাস থেকে রক্ত নালীতে চলে আসবে। এখানে আমরা প্রক্রিয়াটা পাচ্ছি ব্যাপন প্রক্রিয়া। এভাবে এই অক্সিজেনটা যখন রক্ত নালীতে চলে আসবে, তার মানে রক্তে চলে আসবে। এভাবে এই রক্তনালী থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে এই অক্সিজেনটা কোষ পর্যায়ে যাবে। তাহলে আমরা এখন শিখব এই রক্তের মাধ্যমে অক্সিজেনটা কিভাবে পরিবাহিত হয়। তাহলে আমাদের হেডলাইন হচ্ছে অক্সিজেন পরিবহন। এই অক্সিজেনটা মূলত দুই ভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে প্রথমত ভৌত দ্রবণ রূপে, এক্ষেত্রে এই অক্সিজেনটা কোনো পরিবর্তন না ঘটে সরাসরি ভৌত হিসাবে এই রক্তের যে প্লাজমা রয়েছে বা রক্ত রস রয়েছে, এই প্লাজমায় দ্রবীভূত হয়ে যাবে। এখানে প্রায় বলা হয় থাকে 2% অক্সিজেন, প্রায় 2% অক্সিজেন ভৌত দ্রবণ রূপে প্লাজমায় দ্রবীভূত হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক যৌগ রূপে। এই রাসায়নিক যৌগ রূপে প্রায় 98% অক্সিজেন পরিবাহিত হয়ে থাকে। 98% অক্সিজেন পরিবাহিত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের এই লোহিত রক্তকণিকায় আমরা অলরেডি জানি যে 3 ধরনের রক্তকণিকা রয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুৎসিকা। এই লোহিত রক্তকণিকায় গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই 98% অক্সিজেন এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে।
এখানে হিমোগ্লোবিন এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। এখন একটু ছোট্ট কথা বলি, এই হিমোগ্লোবিনের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। এই হিম অংশটা হচ্ছে লৌহ, আর এই অংশটা হচ্ছে লৌহ, আর গ্লোবিন অংশটা হচ্ছে প্রোটিন। আমরা লক্ষ্য রাখবো নামের শেষে যদি ইন থাকে বিশেষ ক্ষেত্রে এটা মোটামুটি প্রোটিন হিসাবে গণনা করা হচ্ছে। তাহলে এই গ্লোবিন আর হিম থাকে, একটা হিমোগ্লোবিনে 4টা হিমের অংশ থাকে। এখন কথা হচ্ছে এই একটা হিমোগ্লোবিনে যে 4টা হিম অংশ থাকে, এই 4টা হিম অংশ 4টা অক্সিজেনকে রিসিভ করতে পারবে। তাহলে একটা হিমোগ্লোবিন অণুতে 4টা অক্সিজেন যুক্ত হতে পারবে। এই জন্য এখানে একটা হিমোগ্লোবিনের সাথে আমরা 4 অণু অক্সিজেন বিক্রিয়া করাবো, 4 অণু অক্সিজেন বিক্রিয়া করবে, ফলে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। এখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন রূপে এই অক্সিজেনটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষে যাবে। কোষে আমরা জানি যে কোষে খাদ্য সঞ্চিত থাকে, তার মানে এই অক্সিজেনটা যখন কোষে যাবে, কোষে যে খাদ্যটা ছিল সঞ্চিত খাদ্য, এই খাদ্যের সাথে অক্সিজেন জারণ বিক্রিয়া করবে, তার মানে খাদ্যকে এই অক্সিজেন দ্বারা জারিত হবে। ফলে এই খাদ্য জারিত হয়ে 3টে জিনিস মূলত উৎপন্ন হয়। একটা হচ্ছে শক্তি উৎপন্ন হবে এটিপি আকারে, তারপর পানি উৎপন্ন হবে, আর শেষে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো। আমরা এই পুরো বিক্রিয়াটাকে মূলত বলে থাকি শ্বসন বিক্রিয়া। এই পুরো বিক্রিয়াটা হচ্ছে শ্বসন বিক্রিয়া। এই শ্বসন বিক্রিয়ার ফলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো কোষে, এই কার্বন ডাইঅক্সাইডটা এখন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে এটাকে কি করতে হবে? কোষ থেকে আমাকে ফুসফুসে নিয়ে আসতে হবে এবং ফুসফুস থেকে নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিতে হবে। তাহলে এই কোষ থেকে যদি ফুসফুসে নিয়ে আসতে যাই, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার রক্তের মাধ্যমে কিন্তু পরিবাহিত হতে হবে। তাহলে আমরা দেখব এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কি ঘটে। তাহলে আমাদের হেডলাইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এই কার্বন ডাইঅক্সাইড প্রথমত ভৌত দ্রবণ রূপে প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয়। প্রথমত হচ্ছে ভৌত দ্রবণ রূপে, কথা হচ্ছে যে ভৌত দ্রবণ রূপে প্রায় 5% কার্বন ডাইঅক্সাইড প্লাজমার মাধ্যমে। এখন এই প্লাজমাতে যে 91 থেকে 92% পানি রয়েছে, এই পানির সাথে এই কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করবে। এখানে প্লাজমার পানির সাথে কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করবে, ফলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এখন এই কার্বনিক অ্যাসিড তৈরির পূর্ব শর্তটা হচ্ছে যে এখানে একটা এনজাইম প্রয়োজন। এই এনজাইমটা না থাকলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি একে অপরের সাথে বাইন্ড করতে পারবে না।
এই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম থাকলেই কেবল এই পানির সাথে এই কার্বন ডাই অক্সাইড অণুটা বাইন্ড করতে পারবে। আর এই প্লাজমাতে খুব অল্প পরিমাণে এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা থাকে, ফলে খুব অল্প সংখ্যক অল্প পরিমাণ এই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। খুব অল্প পরিমাণ, প্রায় 5% কার্বন ডাই অক্সাইড এভাবে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এবার দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক যৌগরূপে কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবর্তিত হয় এটা জানবো। রাসায়নিক যৌগ রূপে, এই রাসায়নিক যৌগ রূপে এই কার্বন ডাই অক্সাইডটা দুই ভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে কার্বামিনো যৌগ, কার্বামিনো যৌগ, এবং অপরটি হচ্ছে বাইকার্বনেট যৌগ হিসাবে, বাইকার্বনেট যৌগ হিসাবে। এখন আমরা জানবো প্রথমত এই কার্বামিনো যৌগ হিসাবে কিভাবে এই কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হয়। বলা হয়ে থাকে প্রায় 27% কার্বন ডাই অক্সাইড এই কার্বামিনো যৌগ হিসাবে পরিবাহিত হয়, আর প্রায় 65% কার্বন ডাই অক্সাইড এই বাইকার্বনেট যৌগ হিসাবে পরিবাহিত হয়। তাহলে শুরুতে আমরা দেখে আসি আমাদের এই হিমোগ্লোবিনের প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন অংশটা হচ্ছে এর প্রোটিন অংশটা। তাহলে এই হিমোগ্লোবিনের যে প্রোটিন অংশটা রয়েছে, এই প্রোটিন অংশের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপ থাকলে এই প্রোটিন অংশটা মূলত বোঝা যাবে। তাহলে এই হিমোগ্লোবিনের অ্যামিন যে গ্রুপটা রয়েছে, এই অ্যামিন গ্রুপের সাথে এই কার্বন ডাই অক্সাইডটা বাইন্ড করবে। তাহলে এটা যদি হিমোগ্লোবিন হয়, হিমোগ্লোবিনের অ্যামিন অংশ হচ্ছে এইটা HbNH2। এই অ্যামিন অংশের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করবে। HbNH3OH, এই যৌগটাকে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। আবার আমাদের এই রক্তের যে লোহিত প্লাজমা রয়েছে, এই প্লাজমাতে প্লাজমা প্রোটিন রয়েছে। আমরা জানি যে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন, এই যে প্লাজমা প্রোটিনগুলো রয়েছে, এই প্লাজমা প্রোটিনগুলোর সাথে কিছু কার্বন ডাই অক্সাইড বাইন্ড করবে। সরাসরি এই প্লাজমা প্রোটিনের সাথে যখন কার্বন ডাই অক্সাইডটা বাইন্ড করবে, তাহলে এখানে প্লাজমা প্রোটিন মূলত বোঝাচ্ছে এই সংকেত দ্বারা PRNH2। এই প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, ফলে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে NH3OH। এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিন।
আমরা অলরেডি দেখে আসলাম যে কার্বামিনো যৌগ হিসাবে কিভাবে একটা কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, অলরেডি জেনে ফেললাম। রক্তের যে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের প্রোটিন অংশের সাথে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আর প্লাজমার প্রোটিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন যৌগ রূপে পরিবাহিত হয়। এবার আমরা বিস্তারিত শিখব এই বাইকার্বনেট যৌগ হিসাবে কিভাবে একটা কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এই কার্বন ডাই অক্সাইডটা সর্বপ্রথম এই কোষ আবরণ ভেদ করে যখন রক্তে আসবে, এই রক্তের প্লাজমাতে প্রবেশ করবে। তাহলে কোষ থেকে প্রথমে এই কার্বন ডাই অক্সাইডটা রক্তের প্লাজমাতে আসবে। এই প্লাজমা থেকে প্লাজমার মধ্যে যে লোহিত রক্তকণিকা রয়েছে, এই রক্তকণিকার প্রাচীর ভেদ করে এই কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করবে। তার মানে আমরা এই অংশটা যদি লোহিত রক্তকণিকা বিবেচনা করি আর এর বাইরের অংশগুলোকে যদি আমরা প্লাজমা বিবেচনা করি, তাহলে দেখা যায় যে এই কার্বন ডাই অক্সাইডটা এই প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করলো। প্রবেশ করে এই লোহিত রক্তকণিকায় যে পানি রয়েছে, এই লোহিত রক্তকণিকার পানির সাথে বিক্রিয়া করবে। এখন কথা হচ্ছে যে এই কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে তখনই বিক্রিয়া করবে যখন কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা থাকবে। যেখানে এক্ষেত্রে আমরা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম দ্বারাই কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করেছিলাম। আর বলা হয়ে থাকে এই রক্তে লোহিত রক্তকণিকায় প্রচুর পরিমাণে এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা থাকে। তাহলে এখানে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, দিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম পাচ্ছি। এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের ফলে এখন আমরা পাবো কি কার্বনিক অ্যাসিড H2CO3। এবার এই কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে, অর্থাৎ কার্বনিক অ্যাসিডে একটা বাইকার্বনেট অংশ আর আরেকটা হচ্ছে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন। এই কার্বন ডাই অক্সাইড এইভাবে ভেঙে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়নের আধিক্যতা খুব বেশি থাকে। এই লোহিত রক্তকণিকায় যে পটাশিয়াম আয়ন থাকে, এই পটাশিয়াম আয়নের সাথে এই বাইকার্বনেট আয়নটা বিক্রিয়া করবে। তার মানে পটাশিয়াম এর সাথে এই বাইকার্বনেটটা যখন বিক্রিয়া করবে, এই বাইকার্বনেট আয়নটা যখন যুক্ত হবে, তখন একটা নতুন যৌগ আসবে পটাশিয়াম বাইকার্বনেট। এখানে আমরা নতুন যৌগ পাচ্ছি পটাশিয়াম বাইকার্বনেট। এই পটাশিয়াম বাইকার্বনেট যৌগ হিসাবেই কিন্তু মূলত এই লোহিত রক্তকণিকার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হবে। এবার আমরা এটাও জানি যে প্লাজমার মধ্যে সোডিয়াম আয়নের মোটামুটি ঘনত্ব অনেক বেশি, আর এই সোডিয়াম আয়নটা এই সোডিয়াম ক্লোরাইড যৌগ হিসাবে থাকে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যৌগ হিসাবে এই যৌগটা ভেঙে ক্লোরাইড আয়ন তৈরি হবে এবং এপাশে সোডিয়াম আয়ন পাচ্ছি। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটা পাচ্ছি। এখন কি হবে, এই লোহিত রক্তকণিকার মধ্যে যে বাইকার্বনেট আয়নটা তৈরি হয়েছিল, এই বাইকার্বনেট আয়নটা এই লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে এই প্লাজমায় চলে আসবে। এই প্লাজমায় যখন চলে আসবে,
তখন এই যে সোডিয়ামের সাথে বাইন্ড করবে, অর্থাৎ এই সোডিয়াম এর সাথে এই বাইকার্বনেট আয়নটা যুক্ত হবে, ফলে সোডিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি হবে। এই সোডিয়াম বাইকার্বনেট যৌগ হিসাবেই কিন্তু এই প্লাজমার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডটা পরিবাহিত হবে। তাহলে এখানে আমরা এই সোডিয়াম বাইকার্বনেট যৌগ হিসাবেই কিন্তু প্লাজমার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে যাচ্ছে। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই বাইকার্বনেট আয়নটা লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে প্লাজমাতে চলে আসছে। আর এই বাইকার্বনেট আয়নটা কিন্তু নেগেটিভ একটা চার্জ বিশিষ্ট আয়ন। তার মানে এই নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যাচ্ছে, মানে লোহিত রক্তকণিকায় নেগেটিভ আয়নের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি দেখা দেওয়ার ফলে আমরা এই যে প্লাজমাতে যে একটা নেগেটিভ আয়ন অলরেডি পেয়েছিলাম, এই ক্লোরাইড আয়ন, এটা একটা নেগেটিভ আয়ন। এই ক্লোরাইড আয়নটা আবার এই লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে, ফলে এখান থেকে এটা বের হয়ে যে ঘাটতিটা হচ্ছিল এটা আবার লোহিত রক্তকণিকায় প্রবেশ করে, অর্থাৎ ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এই নেগেটিভ আয়নের ঘাটতি পূরণ করছে। এবার দেখা যাক এই ক্লোরাইডটা যখন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে তখন দেখা যাবে এই লোহিত রক্তকণিকায় যে পটাশিয়াম আয়নটা ছিল, এই পটাশিয়াম আয়নের সাথে এই ক্লোরাইডটা যুক্ত হয়ে KCl যৌগ তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করবে। এইভাবে আয়নের একটা সমতা তৈরি হবে। এখন কথা হচ্ছে যে এই যে নেগেটিভ আয়নের ঘাটতি হওয়ার ফলে এই ক্লোরাইড আয়নটা আবার লোহিত রক্তকণিকায় ফেরত যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বিক্রিয়া। এক্ষেত্রে বিজ্ঞানী জ্যাকব হ্যামবার্জারের নাম অনুসারে এটাকে বলা হয় হ্যামবার্জার ক্লোরাইড শিফট বিক্রিয়া। তাহলে এভাবে আমরা দেখলাম যে অলরেডি একটা কার্বন ডাই অক্সাইড দুই রকম যৌগ হিসাবে, অর্থাৎ পটাশিয়াম বাইকার্বনেট যৌগ হিসাবে লোহিত রক্তকণিকার মাধ্যমে এবং সোডিয়াম বাইকার্বনেট যৌগ হিসাবে প্লাজমার মাধ্যমে পরিবাহিত হবে। এবার পরিবাহিত হয়ে অলরেডি এই রক্তটা ফুসফুস পর্যন্ত যাবে। তাহলে ফুসফুস পর্যন্ত যখন কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে, আমরা একটু লক্ষ্য করি অক্সিজেনের ক্ষেত্রে যা হয়েছিল। এবার একটু খেয়াল করি আমরা এই ফুসফুসের মধ্যে অ্যালভিওলাস ছিল, আর এই কার্বন ডাই অক্সাইড আমার এখন এই রক্তনালীর মধ্যে আছে, অলরেডি এখনো রক্তনালীর মধ্যে আছে। এই রক্তনালীর মধ্যে এই কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে প্রায় 46 মিলিমিটার এইচজি, আর এই ফুসফুসের অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড চাপ থাকে 40 মিলিমিটার এইচজি। এখানে মোটামুটি একটা ব্যাপন চাপ পার্থক্যের সৃষ্টি হচ্ছে, ফলে এই রক্তনালী থেকে খুব সহজেই ব্যাপন প্রক্রিয়ায় এই কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসে চলে যাবে, ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে চলে যাবে। কার্বন ডাই অক্সাইডটা আমার অ্যালভিওলাসে চলে যাবে। এখন এই ফুসফুসের অ্যালভিওলাসে যখন কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে, এই অ্যালভিওলাস থেকে কি হবে, আবার ব্যাক করবে দুইটা ব্রঙ্কাস থেকে, ব্রঙ্কাসের মাধ্যমে শ্বাসনালীতে যাবে, শ্বাসনালী থেকে গলবিল হয়ে নাসা গহ্বর হয়ে এই নাসিকা রন্ধ্র দিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে। তো এই ছিল এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পরিবহনের মোটামুটি একটা বিস্তারিত ধারণা। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করলো এবং কিভাবে একটা কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তো এটাই ছিল মোটামুটি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহনের বিস্তারিত আলোচনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।